গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত। আজ গল্পকথার আসরে আপনাদের জন্য একটি ছোট গল্প, শাস্তি। এই গল্পটির লেখক সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। এয়ারপোর্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। এমন নয় যে ফাঁকা মাঠের মধ্যে বাড়ি, এখনও কোথাও আর ফাঁকা জায়গা পড়ে থাকে না। চতুর্দিকে আগাছার মতো বাড়ি গজিয়ে উঠেছে। তবে এই বাড়িটার সামনে একটা বেশ বড় ছড়ানো 3তলা বাড়ি, তাই ছোট 2তলা বাড়িটা আড়াল পড়ে গেছে। বড় রাস্তা থেকে দেখা যায় না। ডান পাশে কিসের যেন একটা কারখানা। শিশির একটু দূরে দাঁড়িয়ে বাড়িটাকে ভালো করে দেখল। মফস্বলে এটা অতি সাধারণ বাড়ি। দেওয়ালের রং চটা, সামনে বাগান টাগান কিছু নেই। ওপর থেকে অনেকগুলো বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। মনে হয় যেন একটা স্কুল। এ পাড়ার লোকজন বোধ হয় সেরকমই কিছু জানে। বিলু নামের লোকটি চঞ্চল হয়ে উঠল, বলল, স্যার, এবার আমি যাই। আমাকে দেখলে ওরা মারার চেষ্টা করবে। শিশির গম্ভীরভাবে বলল, না, তুমি জিপে গিয়ে বসো, তুমি এখন যাবে না। বিলু তবু বলল, ওরা আমায় চিনে ফেললে পরে মারবে। শিশির ধমক দিয়ে বলল, চুপ করে বসে থাকো। জিপ গাড়ি থেকে নেমে এলো 5 জন কনস্টেবল আর এসআই মহিতোষ। এখনো ভালো করে ভোর হয়নি, সবে মাত্র আকাশের অন্ধকার ভাঙছে। ডাকাডাকি শুরু করেছে কিছু পাখি। অধিকাংশ মানুষই এ সময় ঘুমোয়। দোতলার কয়েকটা বাচ্চা কাঁদছে, কয়েকটা এমনি চেঁচাচ্ছে। বেল্টের খাপ থেকে রিভলভারটা খুলে হাতলের দিকটা দিয়ে সদর দরজায় খুব জোরে ঠকঠক করলো শিশির। মহিতোষ কনস্টেবলদের নিয়ে বাড়িটা ঘিরে রেখেছে। বেশ কয়েকবার ঠকঠক করলেও দরজা খুলল না। শিশির তখন চেঁচিয়ে ডাকলো, ইসমাইল, ইসমাইল। এবার একজন দরজা খুলল, ঘুম ঘুম চোখ। শিশিরকে ভালো করে না দেখেই বিরক্তভাবে বলল, ইসমাইলকে কি দরকার? সে এখন উঠবে না। শিশির খপ করে লোকটির চুল মুঠোয় ধরে জিজ্ঞেস করল, তুই কে? লোকটি এবার স্তম্ভিত হয়ে গেল। তার ঘুমের মধ্যে কোনো বিপদের স্বপ্ন ছিল না। সাধারণ মানুষের মতোই সে জেগে উঠেছিল। রিভলভারের নলটা তার গালে চেপে ধরে শিশির আবার বলল, বল, তুই কে? লোকটি এবার কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমার নাম লালু। আমি কিছু করিনি, আমি এবারে চাকর। একটা চেক লুঙ্গি পরা, খালি গা, রোগা চেহারা, মাথায় খোঁচা খোঁচা চুল। মুদিখানার কর্মচারী হলেই যেন তাকে মানায়। মাথার চুল ছেড়ে দিয়ে শিশির অকারণে ঠাস করে তাকে বেশ কয়েকটা চড় কষালো। তারপর বলল, লালু মানে লালমণি দাস, তুই আগে ছিলি পকেট মার, হ্যাঁ, কোনো ভালো কাজ পেয়েছিস, তাই না? মহিতোষ তার কোমর চাপড়ে দেখলো কোনো অস্ত্র লুকোনো আছে কিনা। কিছু নেই। শিশির বলল, এবার দেখিয়ে দে ইসমাইল কোথায়। একতলার একটা ঘরেই পাওয়া গেল আর 2 জনকে, ইসমাইল আর জিয়াউদ্দিন। ওদের অবস্থা দেখেই বোঝা গেল কেন চেঁচামেচি শুনে ওরা জাগেনি। ঘরের মধ্যে গড়াচ্ছে 3টে বাংলা মদের বোতল, ছড়িয়ে আছে প্রচুর শালপাতা আর মাংসের ঝোল, শুকনো ভাত আর মাংসের চিবোনো হাড়। অনেক রাত পর্যন্ত খানাপিনা হয়েছে। পিঠে বুকে অনেকগুলো লাথি খেয়েও ইসমাইল আর জিয়াসুদ্দিন ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইল। ওদের এখনো নেশা কাটেনি। ঠিক কি যে ঘটছে তা বুঝতেই পারল না।
ইনফরমার বিলু ঠিক খবরই দিয়েছিল। এই সময় 3 জনের বেশি পুরুষ মানুষ থাকে না। এরা বন্দুক পিস্তলে কারবার করে না, কোনো প্রতিরোধের চেষ্টাও করল না। ইসমাইলের নাকে আর একটা লাথি কষিয়ে শিশির বলল, ওঠ হারামজাদা, পাসপোর্ট দেখা। এবার ইসমাইল উঠে বসল। আলনার উপর রাখা একটা সুটকেস খুলে পাসপোর্ট বার করে যন্ত্রচালিতের মতো এগিয়ে দিল শিশিরের দিকে। শিশির বলল, ইন্ডিয়ান পাসপোর্ট, সবসময় সঙ্গে রাখিস দেখছি। ইসমাইল জড়ানো গলায় জিজ্ঞেস করলো, ক্যা হুয়া, তুম লোগ কন? শিশির বলল, আমি তোদের জম। বুঝতে না পারে হেসে উঠতে একটা থাপ্পড় খেলো জিয়াউদ্দিন। লালমণিকেও সে ঘরে রেখে বাইরে থেকে হুড়কো দিয়ে বাইরে এলো মৈতোষ। জানলা দিয়ে পালাতে পারবে না, এদের ব্যবস্থা পরে হবে। দোতলাতে 2খানা ঘর। একটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন মাঝবয়সী স্ত্রীলোক, বেশ আটসাট চেহারা, গোলাপি রঙের ছাপা শাড়ি পরা, চুল খোলা, চুলের বেশ আগোছালো। এই স্ত্রীলোকটি আগেই জেগে উঠেছে। নিচের তলায় কি ঘটছে এর মধ্যে তা জেনে গেছে। মনে তার আশঙ্কার ছায়া। শিশির এই স্ত্রীলোকটির দিকে এক পলক তাকিয়েই চোখ ফিরিয়ে নিল, কোনো কথা বলল না। যে ঘরটি থেকে বাচ্চাদের চেঁচামেচি শোনা যাচ্ছে সেই ঘরের দরজাটা ঠেলে খুলে ফেলল শিশির। ঘরটাকে দেখলে মনে হয় ঠিক যেন পাখির খাঁচা। লম্বাটে ঘর, তাতে শুধু শতরঞ্জি পাতা, চাদর বালিশ কিচ্ছু নেই। সেখানে শুয়ে বসে দাঁড়িয়ে আছে অনেকগুলো বাচ্চা ছেলে। শিশির গুনে দেখল 23টি, 3, 4, 5 বছরের মধ্যে বয়স, শুধু ইজের পরে খালি গায়ে। ঘরটার সব জানালা বন্ধ, শুধু ওপরে একটা স্কাইলাইট দিয়ে যেটুকু আলো হাওয়া আসে। মহিতোষের মতো একজন পোড় খাওয়া পুলিশও কাতরভাবে বলে উঠল, ইস, চোখে দেখা যায় না। শিশির পাথরের মতো স্থির। ওদের দেখে 7-5টা বাচ্চা একসঙ্গে কেঁদে উঠল। জঙ্গলে ছুটবার মতন বাচ্চাগুলোর মধ্যে দিয়ে কোনো রকমে পা ফেলে দৌড়ে গিয়ে মৈতোষ 2টো জানালা খুলে দিল। একটা ঝাঁকুনি খেয়ে ঘোর ভাঙল শিশিরের। তারপর বলল, তুমি এক কাজ করো, নিচের 3টে হারামজাদাকে বেঁধে থানায় নিয়ে যাও। 2 জন কনস্টেবল এখানে থাক। তুমি একটা বড় ভ্যান জোগাড় করে আনো, বাচ্চাগুলোকে নিয়ে যেতে হবে তো, আমি এখানে থাকছি। মহিতোষ বলল, আমাদের ভ্যানটা তো খারাপ, লালবাজারে ফোন করব। শিশির বলল, যা হোক কিছু একটা করো, লালবাজার ধরতে না পারলে একটা ভ্যান ভাড়া করো। মহিতোষ নেমে যেতেই শিশির সিঁড়ির কাছে সরে এসে স্ত্রীলোকটিকে জিজ্ঞেস করল, তুমি তো মক্ষী রানী, তোমার নাম কি? স্ত্রীলোকটি তেজ আছে, ভয়ের ভাব না দেখিয়ে বলল, আমার নাম দিয়ে কি হবে, আমি মাইনে করা লোক, বাচ্চাগুলো দেখাশোনা করার জন্য আমাকে এনেছে 7 দিনের করারে, আমি আর কিছু জানি না। তুমি আর কিছু জানো না? না। আর কখনো পুলিশের হাতে ধরা পড়েছ? রেকর্ড আছে? না। পুলিশ আমায় ধরবে কেন? আমি কোনো দোষ করেছি নাকি? এরা মাইনে দেবে। 7 দিন পরে তুমি আবার কি কাজ করবে? বাড়ি ফিরে যাব। তোমার বাড়ি কোথায়? আগে সে কথা জেনে তো আপনার কোনো কাজ নেই বাবু, আমি আর কিছু জানি না। ঠিক আছে, এই বাচ্চাগুলোকে খাবার দাও কখন? এখনই দিতে পারি, নিয়ে এসো। স্ত্রীলোকটি নিজের ঘরে ঢুকে একটা ঝুড়ি নিয়ে এলো। তাতে অনেকগুলো কোয়ার্টার পাউন্ড পাউরুটি, আগের দিনের শুকনো। জন্তু জানোয়ারদের খাবার দেওয়ার মতোই বাচ্চাগুলোর সামনে ঝুড়িটা সে বসিয়ে দিল।
সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ল অনেকগুলো বাচ্চা। স্ত্রীলোকটি দরজাটা টেনে দিল বাইরে থেকে। শিশিরের মধ্যে একটা সিগারেট ধরিয়েছে। সে জিজ্ঞেস করলো, শুধু পাউরুটি, আর কিছু নয়? বেলা হলে দুধ গুলে দিই, দুপুরে ভাত খায়। 23টা বাচ্চা এসেছিল না? 2-1টা মরেছে এর মধ্যে? না না, মরবে কেন? ওদের বাঁচিয়ে রাখা দরকার, প্রত্যেকটা দাম আছে তো। তোমার নিজের কটা ছেলে পুলে আছে? সেসব জেনে আপনার কি দরকার বাবু? হ্যাঁ আছে। কটা? 3 জন। তুমি যখন থাকো না তখন তাদের দেখাশোনা করে কে? আছে, লোক আছে। নিজের ছেলেগুলোকে রেখে তুমি বাইরে কাজ করতে আসো? কি করব বাবু, পেটটা তো চালাতে হবে। আমার কর্তা রোজগারপত্র নেই। ঠিক আছে, তোমার ঘরে চলো। ঘরে যাবে কেন? যা বলবার এখানে বলুন না। হঠাৎ অসম্ভব হিংস্র মুখ করে শিশির বলল, হরামজাদি, তোকে এক্ষুনি গুলিতে ঝাঁঝরা করে দিতে পারি জানিস। রিপোর্ট দেব যে তুই দা দিয়ে আমাকে মারতে এসেছিলি। তুই একটা ডাইনি, রাক্ষসী, সবাই বিশ্বাস করবে। সেই দাপটের চোটে একবার কেঁপে উঠল স্ত্রীলোকটি। তবু শান্ত গলায় বলল, আপনি পুলিশ, হাতে অস্ত্র আছে, মারতে যদি চান তাহলে আমি মেয়ে মানুষ হয়ে আর কি করব, মারতে হয় মারুন। এবার সে অন্য ঘরটিতে ঢুকে গেল। সে ঘরে কোনো চেয়ার টেবিল নেই, শুধু একটা খাট, একটা দেওয়াল আলমারি, একটা কোণে 3টে সুটকেস। শিশির দ্রুত চোখ ভুলিয়ে নিল ঘরটায়। সবকিছু সেজ করতে হবে। খাটের একটা পায়ার কাছে একটা দলা পাকানো লুঙ্গি। এ ঘরে পুরুষেরা আসে। নিজে খাটে বসে শিশির রিভলভারটা দিয়ে স্ত্রীলোকটিকে ইঙ্গিত করে বসতে বলল। অ্যাস্ট্রে নেই। শিশির ছাই ঝাড়লো মাটিতে। তাতে কিছু যায় আসে না। এ বাড়ি এখন থেকে বন্ধই থাকবে অনেক দিন। বাড়ির মালিককেও চালান করতে হবে। শিশির বলল, তুমি মাইনে নিয়ে কাজ করো বললে, এই বাচ্চাগুলোকে কোথা থেকে আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হবে, তা তুমি জানো না? না, আমি জানি না। জানতে ইচ্ছে করে না? এতগুলো বাচ্চাকে কেন একসঙ্গে আটকে রাখা হয়েছে তাও জানতে ইচ্ছে করে না? আমাকে টাকা দিয়ে রেখেছে, বাচ্চাগুলোকে খাওয়াবে, ঘুম পাড়াবে, অন্য কোথায় আমার কি কাজ? তোমাকে কেউ টাকা দিয়ে যদি বলে একটা বাচ্চার গলা টিপে মারো, তুমি তাই করবে? ও মা, সে কি কথা? অমন কাজ মানুষে করে? মোট 24টা বাচ্চা ছিল, গুনে দেখলাম 23টা। একটা এখানেই মরেছে। সে তো খুনেরই সমান। আমি বাবু সে কথা জানি না। তুমি জানো না? এই বাচ্চাগুলো সবকটাকে যে মরতে পাঠানো হচ্ছে তা তুমি জানো না? আর সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমি তো 23টাই দেখেছি, মা কালীর দিব্যি। তুমি মা কালীর পুজো দাও? দিই তো। আমাদের বাড়ির কাছেই লর্ড কেলাইনের আমলের কালী মন্দির আছে। কার আমলে? লর্ড কেলাইন, লর্ড ক্লাইভ। পুজো দাও আর মায়ের নামে দিব্যি মিথ্যে কথা বলো। আমি মিথ্যে বলিনি তো। বাচ্চাগুলোকে বাংলাদেশ থেকে আনা হয়েছে এখানে। তোমাদের হেফাজতে কয়েকদিন রেখে তারপর পাঠানো হবে বোম্বাই। সেখান থেকে পাচার হবে আরব দেশে, আবুধাবি। সেখানকার শেখরা উটের দৌড় দেখতে খুব ভালোবাসে। উটের দৌড় অনেক টাকার খেলা। এক একটা বাচ্চাকে বেঁধে দেওয়া হবে উটের পিঠে। বাচ্চাগুলো ভয়ে কাঁদবে আর চেঁচাবে। সেই
চেঁচানি শুনে উটগুলো তরবর তরবর করে ছুটবে। সেখানে প্রচণ্ড গরম, প্রায় সবকটা বাচ্চাই দৌড়ের শেষে মারা যায়। এসব তুমি জানো না? আগে না, কিচ্ছু জানি না। তাহলে আমি কি কি জানি শোনো। তোমার নাম শেফালি, শেফালি মণ্ডল। এই ব্যবসায় তোমার বকরা আছে। আগের বছরও তোমরা অনেকগুলো বাচ্চাকে চালান করেছো। সেবার একটুর জন্য তোমাদের ধরা যায়নি। এবার তোমায় জেলের ভাত খেতেই হবে। শেফালি এবার বিশেষ ভয়ের চিহ্ন দেখালো না। শিশির বুঝতে পারল শেফালির জোর কোথায়। জানো মেয়ে, ও জানে বড় জোর জেল খাটতে হবে 2-3 বছর। তাও কোনো দুধে উকিল লাগালে আরও শাস্তি কমে যেতে পারে, এমনকি খালাসও হয়ে যেতে পারে। বাচ্চা ছেলে মারার ব্যবসায় যারা করে তাদের জন্য উকিল পাওয়া যায়। বিচারকও সূক্ষ্ম আইনের ম্যাট পেঁচে এদের ফাঁসি দিতে পারে না। মাত্র কয়েক বছর কারাদণ্ড, কিছুই না। বেরিয়ে এসে আবার এরকম কিছু একটা ব্যবসা করবে। তাও শেফালি কিংবা ইসমাইলরা চিনেপুটি। আসল লোকরা থাকে বোম্বেতে, তারাই টাকা ইনভেস্ট করে, বেশি লাভ করে তারাই। এক একটা বাচ্চার দাম 25,000। শেফালিরা তার থেকে পায় যত সামান্য। এই বাচ্চাদের মা বাবারা পায় আরও কম। সবই টাকার জন্য। উটের দৌড় প্রতিযোগিতার টাকা, বম্বের ব্যবসায়ীদের ছেলে চালান দেওয়ার টাকা, বাংলাদেশ থেকে কলকাতার কিছু নিচু ধরনের মানুষ সেই সব ছেলেদের যোগান দেয় টাকার জন্য। অতি দরিদ্ররা ছেলে বিক্রি করে দেয় কয়েকটা টাকার জন্য। আরব শেখদের বাচ্চাই চাই। শিশুদের আর্তকান্না না শুনলে ওদের খেলা জমে না। খুব গরিব দেশ ছাড়া এসব বাচ্চা পাওয়াই যাবে কোথায়? এসব দেশের সরকারও গরিব শিশুদের নিয়ে মাথা ঘামায় না। শিশিরের প্রবল ইচ্ছে করছে শেফালি ইসমাইলদের গুলি করে মেরে ফেলতে, কিন্তু সে ক্ষমতা তার নেই। এখানে তবু এদের 2-3 বছর জেল খাটানো যেতে পারে, বম্বেতে তাও যাবে না। বম্বের আসল চাইরা ধরাই পড়বে না। সিগারেট শেষ করে শিশির জিজ্ঞেস করলো, আমায় কত দিবি? শেফালি চোখ গোল গোল করে তাকালো। শিশির আবার বলল, আমাকে কত দিবি বল, ছেড়ে দেব তোকে। শেফালি এবার উঠে দাঁড়ালো। এবার সমানে সমানে কথা হবে। শেফালি বলল, 5? অত কমে হবে না। তাহলে 7,000। তার বেশি দিতে পারবো না। আমার 15 চাই। অত দেব কোথা থেকে? আমাদের অত বেশি হয় না। তাহলে জেলে যা। ইসমাইলকেও ছাড়বে না, ওরা কেউ ছাড়া পাবে না। এই 3 জন তো গেছেই, তুই একা ছাড়া পেতে পারিস। এখন থেকে সোজা বাড়ি চলে যাবি, কিন্তু আমায় 15 দিতে হবে। আচ্ছা 12 দেব। এবারের মতো এই নাও। ঠিক আছে, 12ই পাকা। কিন্তু সব টাকা তো এখনই দিতে পারবো না, এখন নেই। এখন আমি টাকা ছোবই না। তুই পালিয়েছিস শুনলে যদি আমায় সার্চ করে, আমার পকেটে টাকা রাখবো না। টাকা নেব তোর বাড়ি থেকে রাত্রির বেলা, তখন আমার ডিউটি থাকবে না। কিন্তু সাবধান, যদি বেইমানি করিস, ও কথা বলো না, আমাদের কথার দাম আছে। 12 দেবে বলে যখন শিকার পেয়েছি তখন ঠিক 12ই দেব, গুনে নিও। আর কেউ যেন সেখানে না থাকে। তোর দলের লোকজনদেরও সেখানে দেখতে চাই না। না গো, কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। ঠিক আছে, আজ রাত্রিরে তোর বাড়ির ঠিকানা দে। শেফালির বাড়ি মধ্যগ্রামে।
কলোনির মধ্যে একতলা বাড়ি, সঙ্গে অনেকটা জমি আছে, সামনে একটা দর্জির দোকান, সেটার মালিক শেফালি। লোকে ভাবে ওই দর্জির দোকান থেকেই তার অনেক উপার্জন। শেফালির স্বামী নেই, এক দেওর আছে। সেই দেওরের সঙ্গে তার সম্বন্ধটা খুব পরিষ্কার নয়। 3টি ছেলে মেয়ে আর একটি বুড়ি পিসিমা আছে, সেই সংসারের সব কাজকর্ম করে। শেফালির তৃতীয় বাচ্চাটির বয়স 3.5 বছর। তার স্বামী মারা গেছে 5 বছর আগে। লালমণি দাস থাকে এই কলোনিতে। এই লালমণি শেফালিকে চোরাচালানের কারবারে ভিড়িয়েছে। কখনো বাংলাদেশ থেকে আসে মানুষের বাচ্চা, কখনো এদিক থেকে যায় বুড়ো গরু। রান্নাঘরের সামনে বারান্দায় খেতে বসেছে বাচ্চারা। এই সময় সেখানে এসে উপস্থিত হলো শিশির। পুরো দস্তুর ইউনিফর্ম, কোমরে বেল্টে রিভলভার। ডিউটির পরেও সে ইউনিফর্ম পরে এসেছে এখানে, তার সাহস কম নয়। শেফালি একটা মোড়া এগিয়ে দিয়ে বলল, এসো গো, বসো, চা খাবে? শিশির বলল, না, সে চা খাবে না। তার সর্বাঙ্গে অস্থিরতা, যেন তার সময় নেই। সে এদিক ওদিক তাকিয়ে দেখছে। শেফালি বেশ অন্তরঙ্গ ভঙ্গিতে বলল, চা খাবে না? তবে কি খাবে? মাল? ভালো মাল আছে, স্কচ। না বলেই শেফালির ছেলে মেয়েদের দিকে তাকিয়ে রইল শিশির। তারপর হঠাৎই সবচেয়ে ছোট ছেলেটাকে কোলে তুলে নিল। বাচ্চাটা খাওয়া শেষ হয়নি। দুধ ভাতের সঙ্গে সন্দেশ মেখে দেওয়া হয়েছে তাকে। সে হাত চাটছিল। এমন সময় এই উপদ্রবে সে ভ্যাঁ করে কেঁদে ফেলল। পুলিশ দেখে ভয়ও পেয়েছে। স্নেহশীল পিতার মতো শিশির তাকে নাড়তে নাচতে বলল, না না, কাঁদে না, কাঁদে না, ভয় নেই। পুলিশ দেখে ভয় পেতে নেই, পুলিশকে কেউ মানে না। বাচ্চাটা নাক দিয়ে শিকনি করাচ্ছে। শিশিরের কোনো ঘেন্না নেই, সে নিজের রুমাল দিয়ে মুছে দিল। অনেক রকম সুরে কথায় ভোলাতে লাগলো বাচ্চাটাকে। একসময় তাকে ভুলিয়েও ফেলল। লজেন্স দিল তাকে। তারপর শেফালির দিকে ফিরে বলল, ভারী সুন্দর বাচ্চাটা, এই দেখো, আমাকে খুব পছন্দ হয়েছে। কি রে, খেলবি আমার সঙ্গে? শেফালি বলল, এবার ওকে নামিয়ে দাও। টাকাটা আমি গুনে পুটলিতে বেঁধে রেখেছি, বেশ বড় পুটলি হয়েছে। কিসে নেবে? শিশির বলল, থাক, টাকাটা লাগবে না, আমি তোমার এই ছেলেটাকে নিয়ে যাচ্ছি। কিরে, ঘোড়ায় চড়বি? আমি নিয়ে গেলে ঘোড়ায় চড়তে পারবি। শেফালি বলল, এ আবার কি অলক্ষণে কথা? শিশির বলল, ধরে নাও এর দাম 12,000। ওখানে সব সদ্য 24টা বাচ্চা থাকার কথা, ছিল 23টা। গুনতিতে মেলাতে হবে না? শেফালি তীব্র কণ্ঠে বলল, আমার ছেলেকে এক্ষুনি নামিয়ে দাও। ওসব ঠাট্টা শুনতে আমার ভালো লাগে না। শিশির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, তোর সঙ্গে আমার ঠাট্টা সম্পর্ক? পুলিশের কাজ করলে হাসি ঠাট্টার সময়ই পাওয়া যায় না। শেফালি বলল, আমার ছেলেকে অন্য কারো কোলে নেওয়া আমি পছন্দ করি না, ওকে দাও, নইলে ভালো হবে না বলছি। শিশির বলল, খারাপ আর কি হবে? হ্যাঁ? শেফালি হাত বাড়াতে শিশির তাকে জোরে ঠেলে দিল। শেফালির দেওর আর পিসিমা এসব শুনে ভিড় করে দাঁড়িয়েছে। তাদের দিকে তাকালো শিশির। তারপর রিভলভারটা খুলে ধমক দিয়ে বলল, তোমাদের এখানে কি চাই? যাও, কাজে যাও। দেওরটা মাস্তানের মতো ভঙ্গিতে বলল, ও মশাই, এসব কি হচ্ছে? পুলিশ বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? আমাদেরও বড় পুলিশের সঙ্গে চেনা আছে। শিশির বলল, আমি ছোট পুলিশ। একটা কথা শুনে রাখ, বদমেজাজি বলে আমার বদনাম আছে। যখন তখন গুলি চালাই, একটাও টি ফসকায় না।
তুই আর একটা কথা বললে তোর খোপড়ি উড়িয়ে দেব। বড় পুলিশের কাছে যাওয়ার আগেই তুই খতম হবি। শেফালি হাত জোর করে বলল, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও, তোমার পায়ে পড়ি। শিশির দরজার দিকে এগিয়ে বলল, পায়ে পড়ার কি দরকার আছে? কাল অনাথ আশ্রমে গিয়ে দেখিস 28টা বাচ্চার মধ্যে নিজেরটা চিনতে পারিস কিনা। তারপর যদি প্রমাণ দিতে পারিস। তবু শেফালি ঝাঁপিয়ে পড়ল শিশিরের পায়ে, পাগলের মতো কাঁদতে কাঁদতে কি যে বলতে লাগলো বোঝাই গেল না। এক ছটকায় নিজের পা ছাড়িয়ে নিয়ে শিশির বলল, খবরদার আমাকে ছুবি না। বাচ্চাটা কিন্তু এখন আর কাঁদছে না। কি সরল নিষ্পাপ মুখ। এই বয়সে সব শিশুদেরই মুখ যেন এই রকম। শিশির আর একবার দেখলো মাটিতে পড়ে থাকা শেফালিকে। জেল খাটতে হলেও শেফালি বোধহয় কাঁদতো না। 28টা বাচ্চার মা যদি কাঁদতে পারে, শেফালি বা কাঁদবে না কেন? কাঁদুক। নমস্কার।